গিন্নি, ভেবেছিলাম আর বৃষ্টি বাদল হবে না, কিন্তু বৃষ্টি কমার তো কোনো নাম নেই। এভাবে বৃষ্টি চলতে থাকলে আমাদের উঁচু ধানের জমিও জলের তলায় চলে যাবে। কি আর করবো বলো, প্রাকৃতিক বিপর্যয় তো আর আমাদের কোনো হাত নেই। আমরা তো আর এটাকে থামাতে পারবো না। কিন্তু এমন হলে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের গোলায় তো পর্যাপ্ত পরিমাণে ধান নেই। আমরা সারা বছর চলবো কিভাবে? শুনলাম ভীরুর ধানগুলো নাকি বিহারী বাবু নিয়ে গেছে। ওরা তো এখন অসহায় হয়ে গেছে, ওরা চলবে কিভাবে? তা তো জানি না গিন্নি। ওদের তাও গোলায় ধান ছিল, আমাদের তো তাও নেই। জমির ধানের উপরই আমাদের যত ভরসা। তুমি চিন্তা করো না গো, আমি তো তোমার পাশে আছি। আমরা দুজনে মিলে ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব। তুমি আছো বলি তো আমি ভরসা করতে পারি গিন্নি, না হলে এই সংসারে আমি একা হাতে কিভাবে সামলাতাম? তাহলে এসব চিন্তা ভাবনা বাদ দাও তো, আমি তো আছি। আমি তোমার সংসার ধরে রাখবো, তুমি দেখে নিও, কিচ্ছু হবে না। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। সংসারটা না ধরে রাখতে পারলে তুমি আমি দুজনেই না খেতে পেয়ে মরে যাব। শোনো, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি আমি একসাথে মোকাবিলা করব। আমাদের জমির ফসলগুলোকেও আমরা রক্ষা করব। তোমার কথায় অনেক ভরসা খুঁজে পেলাম। আমি এবার সত্যি কথা বলছি। কঠিন পরিশ্রম করে হলেও আমার জমির ফসলগুলোকে আমি রক্ষা করেই ছাড়ব। দেখলি তো ভোলা, কিভাবে অন্যের জিনিস লুট করে নিজের সম্পত্তি বানাতে হয়। আমার থেকে এগুলো শিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। এইসব শিখে কাজ নেই বাবু। আমি আপনার মতো কঠোর কখনোই হতে পারবো না, কাউকে কখনোই ঠকাতে পারবো না। কি বললি? তুই কিন্তু বর্তমানে কথায় কথায় আমাকে অনেক অপমান করছিস, সেটা কিন্তু ঠিক না ভোলা। আমি তো সহজ সরল মনে যা মুখে আসে তাই বলে দিই। আপনাকে অপমান করবার কোনো ইচ্ছে আমার নেই বাবু। আচ্ছা বাদ দে। এখন শোন, আগামী কালকে আমরা আরো কয়েকটা বাড়ি থেকে লুট করব। এত লুট করে আপনি কি করবেন বাবু? তুই কি সবকিছু ভুলে যাস নাকি? এই যে লুট করে যত জিনিসপত্র আনবো, এই জিনিসপত্রের জন্য দুদিন পরেই কৃষকেরা আমার কাছে আসবে। তাহলে আর কি কথা, ওটাই রইল। আগামী কালকেই আমরা আরও কয়েকটা বাড়িতে লুট করব। সাবধান, এ কথা যেন কারোর কানে না যায়। কেউ যদি আগে থেকেই জানতে পারে তাহলে কিন্তু জিনিসপত্রগুলো লুকিয়ে রাখবে। না বাবু, কারোর কানে যাবে না। শুধু আজকের দিনের তো ব্যাপার, আজকে আর আমি কোথাও যাচ্ছি না, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুই সবকিছু ঠিক কর আগামী কালকে লুটপাট করবার জন্য। আচ্ছা বাবু, কিন্তু আগে কার বাড়িতে যাবেন? সেটা এখনো ঠিক করিনি। আগে বের হই, তারপর দেখি কার বাড়িতে যাওয়া যায়। যার বাড়িতে বেশি ধান রয়েছে তার বাড়িতেই যাব। ঠিক আছে, তাই হবে। আসুন বাবু আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করে আছি। আপনাকে স্বাগত জানানোর জন্য কত লোকজন দাঁড় করিয়েছি দেখুন। একে এখানে এত লোকজন কিসের? তোমার বাড়িতে কোনো আয়োজন হচ্ছে নাকি? আয়োজন তেমন কিছুই না। আপনি আসবেন শুনে আমি গ্রামের লোকজনদের এখানে ডেকে এনেছি। গ্রামের লোকজন আপনাকে দেখবার বড্ড ইচ্ছে পোষণ করেছিল। তুমি কি আমার সাথে মজা করছো? এতগুলো লোকজন তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? কেন আবার আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করতে? আপনার তো পরিকল্পনা ছিল আজকে লুটপাট করবার। আমি নিশ্চিত বুঝেছিলাম আজকে আপনি আমার বাড়িতেই আসবেন। কিন্তু তুমি এত কথা জানো কিভাবে? মানে তোমাকে কি ভোলা সবকিছু বলে দিয়েছে? না না, ভোলা আমাকে কিছু বলেনি। শুনুন, বাতাসেরও কান রয়েছে, তাই আপনার পরিকল্পনা উড়ে উড়ে আমার কাছে চলে এসেছে। বড্ড হেঁয়ালি করে কথা বলছো তুমি। তুমি কি ভেবেছো এতগুলো লোকজন এখানে দাঁড় করালে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? আজকের মতো নিশ্চয়ই বেঁচে যাব, তারপর কে মরবে কে বাঁচবে সেটা তো সময় বলে দেবে। চালাকি করছো আমার সাথে? চালাকি করে নাও। আমিও তোমাকে বলছি, আমি আমার পরিকল্পনা সফল করেই ছাড়ব। আমিও দেখি আপনি আপনার পরিকল্পনা কিভাবে সফল করেন। আমি আপনাকে আর কোনো অন্যায় কাজ করতে দেব না। আর বলিস না, বিহারী বাবুর মুখটা একদম দেখবার মতো ছিল। তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মুখটা একদম চুপসে গেছে।
ইস, আমিও যদি তোমার মতো এমন কোনো কাজ করতাম তাহলে আমার ধানগুলো লুট হতো না। কি করে করবি? তুই তো আর আগে থেকে বিহারী বাবুর পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানতিস না। আমি তো জেনে গেছি বলেই বেঁচে গেলাম। কিন্তু তুমি বলো দাদা, এই যে বিহারী বাবু কাজগুলো করছে, এগুলো কি ঠিক কাজ করছেন উনি? একদমই না। ওনার এই অন্যায় কাজগুলো আমাদেরকে থামাতেই হবে। কিন্তু কিভাবে, কি যে করব কে জানে। কিভাবে আবার? এই যে আজকে সবার সামনে তুমি তাকে অপদস্থ করলে, এভাবেই অপদস্থ করতে হবে। তবে যদি একটু শরম লজ্জা হয়। শরম লজ্জা কিভাবে হবে? আরে বিহারী বাবুর তো না কি নেই, শরম লজ্জা কিভাবে হয়? তুমি যে কি বলো না দাদা, একজন জলজ্যান্ত মানুষের নাক থাকবে না তা কি করে হয়? আরে তুইও হলি বোকা। এই নাক সেই নাক নয়। এই নাক কোনো লজ্জার নাক নয় রে, বিহারী বাবুর লজ্জার নাক নেই, বুঝলি? এটা তুমি একটা উচিত কথা বলেছো দাদা। বিহারী বাবুর কোনো শরম লজ্জা নেই। ওপরওয়ালা যখন শরম লজ্জা দিচ্ছিল তখন হয়তো বিহারী বাবু ঘুরতে গিয়েছিল। এভাবেই এখন থেকে বিহারী বাবুর সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিতে হবে, তাহলে বিহারী বাবু টের পাবে। এবার থেকে এটাই করব। যার বাড়িতে উনি লুটপাট করতে যাবেন আমরা সেখানে গিয়ে সবাই মিলে বাধা দেব। তোমাকে না কতবার বলেছি এত চিন্তা করতে হবে না। আমরা কি মরে গেছি নাকি? আরে আমরা থাকতে সংসারে কোনো কিছু হতে দেব না আমরা। তা বললে কি আর হয়? এই সংসার যেমন তোদের, এই সংসার তেমন আমারও। আর আমার সংসার নিয়ে আমি চিন্তা করব না? চিন্তা করে তো নিজের শরীরের 12টা বাজিয়ে দিয়েছো। এখন আর আগের মতো সুস্থ হতে পারো না। তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে নাকি? আমার সুস্থ হওয়া হবে না। আমার তো সময় শেষ, বুড়ো হয়ে গেছি। এখন কি আর সুস্থ জীবন চাওয়া উচিত? বুড়ো হয়ে গেছো মানে? তোমার বয়সই বা কত হলো? তুমি আরো অনেক বছর বাঁচবে আমাদের সাথে, আমরা একসাথে বাঁচবো। সংসারের যা অবস্থা, তাতে কয়েকদিন পর আমাদের তিনজনেরই কেমন অবস্থা হয় কে জানে। তার থেকে বরং আমি তোদের বোঝাটা একটু কমিয়ে দিই। শোনো মা, সন্তান যেমন মায়ের কাছে কখনো বোঝা হয় না, মাও তেমন ঠিক সন্তানের কাছে কোনো দিন বোঝা হয় না। সেটা তো জানি, আমি তোদের কাছে কখনোই বোঝা স্বরূপ নই। তবে সংসারের অবস্থা তো খারাপ। ওসব তোমাকে চিন্তা করতে হবে না। আমরা আছি, আমরা ঠিক সামলে নেব। আমি কবিরাজকে খবর দিয়েছি, দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখো, আমাদের গ্রামে যা শুরু হয়েছে, এমনভাবে চলতে থাকলে তো চলবে না। ওই বিহারী বাবু আমাদের হাড় মাংস জ্বলিয়ে খাচ্ছে। বিহারী বাবুকে যেভাবেই হোক আটকাতে হবে। কিন্তু কিভাবে আটকাবো আমরা? বিহারী বাবু আমাদের কোনো কথা শোনবার মানুষ নন। তাছাড়া তিনি আমাদের গ্রামের মোড়ল, তার শক্তি আমাদের থেকেও বেশি। একদম না। হয়তো তার কিছু লাঠিয়াল বাহিনী আছে, তবে আমরা গ্রামবাসীরা যদি একত্র হই তাহলে ওসব লাঠিয়াল বাহিনী আমাদের সামনে কিছুই না। এটা তুমি মন্দ বলনি। আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি তাহলে আমাদের প্রতিবাদে বিহারী বাবু থামতে বাধ্য হবে। দেখ, আজকে তোর গোলায় ধান নিয়ে গেছে, কালকে আমারটা নেবে, পরশুদিন গ্রামের সবারটা নেবে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? আমরা তো না খেতে পেয়ে মরে যাব। তাহলে চলো, আমরা গ্রামবাসীরা সবাই একত্র হয়ে বিহারী বাবুর বিরুদ্ধে প্রতিবাদ করি। আগে দেখ গ্রামবাসীরা কি বলে, বিহারী বাবুর বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে রাজি হবে কিনা। বিহারী বাবুর আসল চরিত্র সম্পর্কে সবাই মোটামুটি জানে। নিজেকে রক্ষা করবার জন্য হলেও সবাই আমাদের সঙ্গই দেবে। সবাই যদি আমাদের সঙ্গ দেয় তাহলে আর বসে থেকে লাভ নেই। বিহারী বাবু যখন তখন আমাদের ওপরে আবার আক্রমণ করতে পারে। এভাবে ভয় দেখিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। তাহলে চল, প্রতিবাদ করবার সময় এখন হয়ে গেছে। আমরা আর মুখ বন্ধ করে সহ্য করব না। ব্যাপার কি? তোমরা দলবল নিয়ে আমার বাড়িতে এসেছো কেন? কোনো সাহায্যের প্রয়োজন নাকি? বল বল, তোদের কি সাহায্যের প্রয়োজন বল। আপাতত আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই,
এবার আপনার সাহায্যের প্রয়োজন অবশ্যই হবে। মানে কি বলতে চাইছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না তো। এবার বুঝতে পারবেন, গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এবার আপনি চিন্তা করুন আপনি এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবেন। শোনো শোনো, আমি এই গ্রামের মোড়ল, আমার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এমন কে আছে এই গ্রামে? আর তাছাড়া তোমরা প্রতিবাদ করে আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবো কি না সেটা আপনি এখনই দেখে নিন। এই গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই তোমরা তোমাদের প্রতিবাদের ভাষা বিহারীবাবুকে বুঝিয়ে দাও তো। আরে আরে কি করছো তোমরা সবাই? পাগল হলে নাকি? লাগছে তো আমি মোড়ল, গ্রামের মোড়ল, আমার গায়ে হাত তুলছো তোমরা। এর ফল কিন্তু ভালো হবে না ওরে বাবা। আপনি ঠিকঠাক থাকলে না হয় আমরা ফল দেখতে পাবো। আগে আপনি নিজেকে বাঁচান। এই পরিস্থিতি এসেও আপনি অহংকার করে যাচ্ছেন। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিক কাজ করছো না শম্ভু। এর উচিত শিক্ষা কিন্তু তোমরা পাবেই। আরে গ্রামবাসীরা, তোমরা কিভাবে মারছো? বিহারীবাবু তো আমাদের ভাষা বুঝতে পারছে না, ভালোভাবে বুঝিয়ে দাও। না না, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন করব না। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। বেশ বেশ, তাহলে এবারের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি। এই গ্রামবাসীরা সবাই চলো। শোন ভীরু, আমরা গ্রামবাসীরা সবাই তোর সাথে আছি। তুই এবার একা নোস। তোর যা যা প্রয়োজন সব আমাদেরকে বলবি। কিভাবে বলবো দাদা? বন্যার দুর্ভোগে সবাই অতিষ্ঠ হয়ে আছে। এই অবস্থায় আমি কার কাছে সাহায্য চাইবো? কে করবে? আরে আমরা তো এখনো জীবিত আছি। আমরা আমাদের সংসার চালাতে পারলে সবাই মিলে সাহায্য সহযোগিতা করে তোদের ছোট সংসারটাও সামলাতে পারবো। কিন্তু অন্যের দয়া নিয়ে বেঁচে থাকবো, এটা কেমন দেখায় না দাদা? এটা হয় না। কেন হতে পারে না? আমরা গ্রামবাসীরা তো একে অপরের বন্ধু। বন্ধুত্বের দিকে সাহায্যের হাত এগিয়ে দিতেই পারে। আমি আমার জন্য অন্য পরিবারদের বিপদে ফেলে দিতে পারি না। আমাকে যে সাহায্য তারা করবে তা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলবে। সবাই মিলে যদি সাহায্য করি তবে সেটা বড় বিষয় হয়ে দেখা দেয় না। এটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আমি তো বুঝতে পারছি দাদা, কিন্তু তবুও মন যে সায় দিচ্ছে না। এখন মনের কথা শোনবার সময় নয়। মনের কথা শুনতে গেলে আরো খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। পরের বার থেকে আমরা সবাই একসাথে চাষাবাদ করব। ঠিক আছে দাদা, তোমরা সবাই এত করে যখন বলছো তাহলে আমারও আর কিছু বলবার নেই। তবে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনি কোথায় যাচ্ছেন বাবু? এত রাতে আপনি ঘর থেকে বের হয়েছেন? গ্রামবাসীদের হাতে পড়লে তো মার খাবেন। গ্রামবাসীদের হাতে যেন পড়তে না হয় সেই কারণেই তো বের হচ্ছি। তুই আমার পথ আটকাস না। আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গ্রাম ছেড়ে চলে যাবেন মানে? কোথায় যাবেন আপনি? আর তাছাড়া আপনি তো গ্রামের মোড়ল। আর মোড়ল? এখন আর আমাকে মোড়ল হিসেবে কেউ মানবে না রে। এখন উঠতে বসতে সবার কাছে আমি অপমানিত হব। তাই বলে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন? আমি কার কাছে থাকবো? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুই ভালো মানুষ রে, তোকে সবাই পছন্দ করে, তোর কিচ্ছু হবে না। তবে আমি এখানে থাকতে পারবো না। এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। বাবু, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমাকে ছেড়ে গ্রাম ছেড়ে আপনি থাকতে পারবেন? এখন ওসব ভাবার সময় নয়। এখন নিজের জীবন নিয়ে পালাতে পারলেই হলো। তুই আমাকে আর বাধা দিস না। ঠিক আছে বাবু, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন। এই গ্রাম ছেড়ে চলে গিয়ে আপনি ভালো থাকতে পারলে তাই হবে। আচ্ছা, তুইও ভালো থাকিস। তুই বড্ড সহজ সরল। আশা করছি এ গ্রামে তোর আর কোনো সমস্যা হবে না। কি রে ভোলা, তোর এখন কি অবস্থা? গতকাল মার খাওয়ার পর এখন আবার আমার কাছে এসেছিস? তোমরা শুধু শুধু আমাকে মারলে, বুঝলে তো? আরে বাবা, আমি তো বিহারী বাবুর কাজ করি। তার অনুমতি তো আমাকে, অনুমতিতেই তো আমাকে সব কাজ করতে হবে। শোন ভোলা, এ গ্রামে অনেক কাজ রয়েছে। তুই যে কোনো একটা কাজ করতেই পারিস। শুধু শুধু বিহারী বাবুর সাথে অন্যায় কাজ কেন করিস? আরে অন্যায় কাজ করতে পারবে না। বিহারী বাবু গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে গেছে? মানে কোথায় পালিয়ে গেছে? তা তো জানি না, তবে এই গ্রামে আর কখনোই আসবে না। এই গ্রামে থাকলে নাকি তার অপমানিত বোধ হবে, তাই জন্য চলে গেল। আমি আটকানোর চেষ্টা করেছিলাম।
যাক, ভালো হয়েছে, অবশেষে এই গ্রামে একটা আপদ বিদে হয়েছে। এই আপদের জন্য কোনো কৃষক ভালোভাবে জীবনযাপন করতে পারেনি। কিন্তু বিহারী বাবু আমাকে সাথে নিয়ে গেলেন না। এখন আমার কি হবে বলো তো? তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আরে, তোর উপরে আমরা রাগ রাখবো কেন? এখনো তোর অন্যায়ের শাস্তি তো তুই গতকাল কি পেয়ে গেছিস। আমরা সবাই তোকে ক্ষমা করে দিয়েছি। তুই একটু সৌম্য দাদাকে বল যেন ক্ষমা করে দেয়, আমি আর এই অন্যায় কাজ সব করবো না। অবশ্যই বলবো, আর আমরা গ্রামবাসীরা সবাই মিলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে। কেন যে তোদের মতো ভালো লোকেদের বিহারী বাবু সবসময় ক্ষতি করতো কে জানে। যাক, বিহারী বাবুকে নিয়ে এখন এত চিন্তা করতে হবে না। এখন থেকে তুই মুক্ত, স্বাধীন। শোনো গ্রামবাসীরা, এবার বন্যার দুর্ভোগে পড়তে হয়েছিল আমাদের মতো গরিব কৃষকদের। তবে খুশির খবর এই যে বন্যার জল অনেকটাই কমে গেছে। তার মানে এখন থেকে আমরা আবার ভালোভাবে চাষাবাদ করতে পারবো, আমাদের বেশি লোকসান হয়নি। ঠিক কথাই বলেছ। যতটুকু লোকসান আমাদের হয়েছে তা বিহারী বাবু পালিয়ে গিয়ে পূরণ করে গেছে। বিহারী বাবু আমাদের থেকে যে ফসলগুলো লুট করেছিল সেই ফসল আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নেব। একদম ঠিক কথা বলেছ। বন্যার জলে যত ফসল আমাদের নষ্ট হয়ে গেছে সেই ক্ষতিপূরণ আমরা এই ভাগ বাটোয়ারা থেকেই করব। বেশ, তাই হবে। তাহলে সবাই মিলে বিহারী বাবুর বাড়িতে চলো, আমরা শুধু আমাদের ফসলগুলোই নিয়ে আসব। তবে আরেকটা কথা, এর পাশাপাশি আমাদেরকে নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। এবার থেকে গ্রামে আর কোনো ঝামেলা থাকবে না। এবার আমরা ঝামেলাহীনভাবেই চাষাবাদ করতে পারবো, আর কারোর ফসল লুট হওয়ার ভয়ও রইল না। আমাদের গ্রাম আবার নতুনভাবে সেজে উঠবে। আমাদের গ্রামে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। আমার একটা কথা আছে, ভোলা যেহেতু নিজের ভুল স্বীকার করেছে, ভোলাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, একদম। ভোলা এমনিতেও পরিশ্রমী মানুষ, তবে একটু সহজ সরল, তাতে সমস্যা হবে না। ওকে আমরা সবাই মিলে একটা কাজের ব্যবস্থা করে দেব।